ইতিহাসের মানদণ্ডে একটা ডট মাত্র। ধরেন মানুষ মানুষ যদি 100 বছর বাঁচে, তার ধরেন 1 বছর বা 1.5 বছরের ঘটনায় 77 বছর। সুতরাং ইসরায়েল হয়েছে, মনে রাখবেন ইতিহাসে জেরুজালেম প্রায় 100 বছর মানে খ্রিস্টানদের দখলে ছিল ক্রুসেডের পরে। সালাউদ্দিন আইয়ুবির সময় এসে উনি আবার জেরুজালেম মুক্ত করেন, আবার ওখান থেকে ইহুদিরা এবং খ্রিস্টানরা পালিয়ে যেতে বাধ্য হয়। আমি গভীরভাবে বিশ্বাস করি ইসরায়েল একটা অবৈধ এন্টিটি, নাম্বার ওয়ান। এটাকে কলোনিয়াল আমলে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদীরা তাদের স্বার্থে থিওডর হার্জেলের নীতি অনুযায়ী, ফিলসফি অনুযায়ী তৈরি করেছিল যে আরব বিশ্বের হৃদয়ের ভিতরে, হার্টের মাঝখানে একটা ঘাঁটি বানানো হবে পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য। এই পোস্ট কলোনিয়াল যুগ, যেটা 1945-এর পরে যেটা শুরু হয়েছে, এই পোস্ট কলোনিয়াল যুগটা কিন্তু নিও কলোনিয়ালও অবশ্যই, নব্য সাম্রাজ্যবাদী। এটা সাম্রাজ্যবাদের মরণ কামড়, এবং নব্য সাম্রাজ্যবাদের যে জনগণ যারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সৌদি আরব বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, ইরাক বলেন, পাকিস্তান বলেন, লেবানন বলেন, যতগুলো দেশ আছে তার 99% হচ্ছে স্বৈরাচারী। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লেজুর বৃত্তি করে, পদলেহন করে। জনগণ, যেটা আবুরুস বললেন, তার সঙ্গে আমি ডায়ামেট্রিক্যালি অপোজিট ভিউ আমি পোষণ করছি। যেটা ঘটলো এটা তো একটা বিন্দু মাত্র, এখনো তো ইতিহাস এন্ড অফ হিস্ট্রি হয়ে যায় নাই। আগামী 20 বছরে দেখেন কি হয়। আমেরিকা অলরেডি ব্যাকফুট, আরো 20 বছর পরে চীনের শক্তি এবং প্রভাব, এবং রাশিয়া এবং টার্কি এবং পাকিস্তান এবং নর্থ কোরিয়া, অবৈধ বৈধ যাই বলেন, তাদের শক্তিতে একটা ফেনোমেনাল রাইজ হবে। জি, কিন্তু আমরা যদি বর্তমানের কথা চিন্তা করি, ঠিক এই সময়ের কথা চিন্তা করি, তাহলে ইরান আসলে কতটুকু টিকতে পারবে ইসরায়েলের সাথে? আমি 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 আসছি আপনার প্রশ্নে। সুতরাং এত তাড়াতাড়ি ইরানকে রিজেক্ট করে দেয়া যায় না। ইরান জেনারেল হারিয়েছে, বিজ্ঞানী হারিয়েছে, তার ভেতরে এই ছিল, স্পাই ছিল, ইসরায়েলের এজেন্টরা কাজ করছে, এখনো আছে, কিছু লোক ধরা পড়েছে, ফাঁসি হচ্ছে। এর মানে এই না যে ইসরায়েল একটা বিরাট কিছু অর্জন করে ফেলেছে। আপনি সৌদি আরবে এখন মক্কা, মদিনা, জেদ্দা যে কোনো জায়গায় গিয়ে একটা সাধারণ লোকের সঙ্গে গোপনে জিজ্ঞাসা করেন তুমি কাকে সমর্থন করো, ইরান না ইসরায়েল, বলবে অফকোর্স ইরান। পাকিস্তানে যান, আপনি জর্ডানে যান, জর্ডান ইরানিয়ান মিসাইল গুলোকে তার আকাশে গুলি করে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। জর্ডানিয়ান পিপুল গণতন্ত্র হলে কি সেটা পারত? প্রত্যেকটা দেশ যারা মার্কিন লেজুর বৃত্তি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র চায় তারা ডিক্টেটোরিয়াল থাকুক, যেমন ইসরায়েল চায় যে আরব বিশ্বে যেন কোনোদিন গণতন্ত্র না আসে। এই ব্যাপারে আমি আবু রুশদের সঙ্গে একমত। তবে ইসরায়েল কি সমস্ত জিনিসটা খেলতে পারবে? এই গাজা যুদ্ধের পরে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা 15 থেকে 45 বয়স, এরা কিন্তু অলরেডি অ্যান্টি ইসরায়েলি হয়ে গেছে। এরা যখন 10 বছর পরে, 20 বছর পরে ক্ষমতায় বসবে, সেনেটর হবে, প্রফেসর হবে, মানে আইন প্রণেতা হবে, তখন তারা ইসরায়েলকে আমেরিকা যে চোখে দেখে সেই চোখে দেখবে না। জি, ধন্যবাদ ডক্টর তাজ হাশমি। আমি এই জায়গাটা থামতে চাই। আমাকে একটু বলতে দেবেন, না হলে আমি কথা শেষ আচ্ছা, করতে ঠিক আছে, পারছি ঠিক না। আছে, 1 মিনিটে শেষ করুন। হামাসকে টেররিস্ট অর্গানাইজেশন বলেন, যাই বলেন, হামাসের পপুলারিটি গগনচুম্বী এবং হুথিজ গগনচুম্বী, এবং এরা কন্ট্রোল করছে, ইরান কন্ট্রোল করছে হরমুজ স্ট্রেট, এবং ইয়েমেনের কাছে গেছে বাবেল মান্দাব, রেড সিরি এলাকাটা। ওই দুটো চোখ পয়েন্ট বন্ধ হয়ে গেলে পৃথিবীর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তেলের দাম আকাশচুম্বী হবে। সুতরাং ইসরায়েলের পক্ষে আমেরিকা বা ব্রিটেন এবং ফ্রান্স কতদিন থাকবে, ইটস এ কোয়েশ্চেন অফ টাইম। সুতরাং আমি মনে করি হুতি, হামাস এবং হেজবুল্লাহ এগুলো পৃথিবী ব্যাপী কাঁপিয়ে দিয়েছে, ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েল এখন ভালনারেবল, এবং ইসরায়েল এই কলোনিয়াল একটা লিগেসি নিয়ে বেঁচে থাকতে পারবে না। আমি তো বিশ্বাস করি এই যে ইরানিয়ান মিসাইল অ্যাটাক হচ্ছে তেল আবিবে এবং হাইফাতে, এর ফলে
প্রচুর ইসরায়েলি যারা আসলে ইউরোপিয়ান তারা পালিয়ে যায়। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের সক্ষমতা কতটুকু। ডক্টর তাজ হাশমি যে কথাগুলো বলছিলেন আমি সেগুলোর সাথে বেশিরভাগের সাথে দ্বিমত প্রকাশ করি। তার কারণ হচ্ছে যে আপনার এই সমস্ত প্রক্সি দিয়ে ইরান বা মুসলিম বিশ্বের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে এবং আমাদের ভালনারেবিলিটি গুলা মানে আপনার সব জায়গায় প্রকাশ হয়ে গেছে। আপনি এতে দেখেন যে পরিমাণ প্রাণহানি ঘটেছে সেটা আপনার পোষাবে না। এখন আপনি এই যে হরমুজ প্রণালীর এখানে দিয়ে ইরানের অলরেডি আকাশ আপনার প্রতিরক্ষা ব্যবস্থার যেগুলো আপনার আপনি বলেন আপনার ইরানের এয়ার ডিফেন্স কোথায়? আপনার এয়ার ডিফেন্স বলতে গেলে আমরা যে এত কথা শুনেছি যে এটা আছে সেটা আছে, তারা নাকি স্টিল বিমান তৈরি করেছে, এই সমস্ত হাইপ তৈরি করা হয়েছিল, এখন কোথায়? আপনি পাকিস্তান তো কয়দিন আগে ইন্ডিয়ার সাথে এত বড় একটা দেশের সাথে যুদ্ধ করলো এবং সাকসেসফুলি যুদ্ধ করলো। তো তখন তো তার টার্কি, তারপরে পাকিস্তান তো আজারবাইজানে যুদ্ধ করেছে আর্মেনিয়ার বিরুদ্ধে, খুব ভালো সাকসেসফুলি যুদ্ধ করেছে। তো তারা যুদ্ধ করতে জানে এবং এই জিনিসগুলোকে হাইপ তৈরি করে নেই ওরকম ভাবে। আপনি ইরান করছে কি হাইপ তৈরি করছে। আপনি তাদের আপনার সোজা কথায় বলেন যে ইরানের এয়ারফোর্স কোথায়, ইরানের এয়ার বিমান বিধ্বংসী ব্যবস্থাপনা কোথায়? যে 200 বিমান যাচ্ছে তাদের কোনো কিছুই ফেলতে পারছে না, এই যে এখন পুরো ওদের আকাশ ইসরায়েলিদের দখলে। তাহলে লাভটা কি হলো ইরানের? আপনি মিসাইল মারছেন, ঠিক আছে, এগুলো ব্যালিস্টিক মিসাইল আপনি মারছেন, আপনি বলছেন যে আপনার হাজার হাজার নাকি হাইপারসোনিক মিসাইল আছে, হাইপারসোনিক মিসাইল কোথায়? আপনি ইসরায়েলের ক্ষতি হচ্ছে, স্বীকার করছি ক্ষতি হচ্ছে, কিন্তু ইসরায়েলের পিছনে তো এত বড় বড় শক্তিগুলো বসে আছে, এগুলোকে মোকাবেলা করবে কি? চীন রাশিয়া কোথায়? এত যে আমরা শুনি যে চীন এসে দাঁড়াবে, রাশিয়া এসে দাঁড়াবে, এরা কোথায়? আপনি রাশিয়ার একটা কথা শুনেছেন? এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলছে, তা আপনার এর কোনো এয়ার সুপিরিয়রিটি নাই, এর কিছু নাই, ওইখানে কিভাবেই করবে? বন্ধ করবে করবে, ঠিক আছে, কিছু ওই যে আপনার আমেরিকা আবার এটা সুযোগ পাবে। আপনার ব্রিটিশরা অলরেডি বলেছে সেখানে তারা আপনার তাদের বিমান বা অন্যান্য জাহাজ পাঠাবে, ফ্রান্স পাঠাবে। এতগুলি শক্তিকে আপনি আর উল্টা ডেকে আনছেন, ওখানে যাচ্ছে, অলরেডি ওখানে আমেরিকানরা আছে, মার্কিনীরা তাদের বহন নিয়ে নৌবহন নিয়ে আসে। ওই যে হুতিরা কত কিছু চেষ্টা করলো, আপনি দুই একটা মারে, এরকম মারার পরে তারপরে আর কোথায় থাকে? এক সময় দেখা যাবে যে ইরানের এই যে আপনার যে তাদের সামরিক যে মানে ক্যাপাবিলিটি, এগুলি তাদের মানে এয়ারফোর্স বলতে গেলে নাই। আপনি এখানে ল্যান্ড স্থল যুদ্ধ এত সহজ না, আপনি এত ইরাকের উপর দিয়ে এসে কেউ স্থল যুদ্ধ করবে না। সুতরাং এয়ার ওয়ার, মিসাইল ওয়ার এগুলোই হবে। তো মিসাইল আপনি তারপরে এক পর্যায়ে ইরানের টান পড়বে, কিন্তু ইসরায়েলের পক্ষে তো আপনার এই যে আমেরিকা বলেন, ব্রিটেন, ফ্রান্স, অন্যান্য দেশগুলো এগুলো এসে পাশে দাঁড়াবে। ইরানের পাশে কে দাঁড়াবে? আপনি একটি কথা আমি এত আরেকটি শুনলাম, প্রশ্ন করতে চাই মানে আপনাকে। এতে কি হবে? আপনি বলতে পারবেন যে হ্যাঁ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আপনার পৃথিবীর এই হবে সেই হবে। আচ্ছা হচ্ছে, আপনার অনেক ঘুরে অনেক জাহাজ ঘুরে আসছে, সেই আবার আগের মতো সুয়েজ ক্যানেল দিয়ে আসতে পারছে না, আপনার অনেক দূর দিয়ে আসতেছে, পরিবহন খরচ বাড়ছে। অলরেডি আপনার এই যে গত কয়েকদিনে হাজার হাজার ফ্লাইট আপনার ক্যান্সেল হয়েছে। আপনার ইসরায়েলের বিমানবন্দর থেকে, বেনগুরিয়ান বিমানবন্দর থেকে আপনার ওদের যে প্লেন গুলা এলাল মানে তাদের বিমান সংস্থা, তাদের বিমানগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের পুরো জায়গায় বিমান চলাচল ধন্যবাদ বন্ধ। আপনাকে আবু আপনার রুশদ। আমি আকাশ বন্ধ, একটা আপনার মানে চলতে পারছে না। এগুলো ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা সার্বিক ইম্প্যাক্টটা কি হচ্ছে? আমার কথাটা হচ্ছে যে আমরা সাম্রাজ্যবাদ বলি, এটা বলি, সেটা বলি। আপনার আজকে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে 1917 সালের যে আপনার 14 থেকে 19 সাল পর্যন্ত যে প্রথম মহাযুদ্ধ হয়েছিল, কে তৈরি করেছে? আরবরা তৈরি করেছে। আর ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথে মিলে কর্নেল টি.এস. লরেন্সের সাথে চক্রান্ত করে, আপনার লরেন্স অফ আরাবিয়া ছবিটা দেখেন, চক্রান্ত করে তারা তাদের কথিত জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদের নামে তারা নিজেরা রাজা বাদশাহ হওয়ার জন্য আপনার তুরস্কের খেলাফতকে পরাজিত করে। তারা নিজেরা ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে পরাজিত করে ইসরায়েল রাষ্ট্র যার পরিপ্রেক্ষিতে তৈরি হয়। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো দোষটা তো আরবদের। রেজাউল করিম রনি, আমি আপনার কাছে জানতে চাই যে ইরানের সক্ষমতা নিয়ে কথা হচ্ছে এবং ইসরায়েলের সক্ষমতা নিয়ে কথা হচ্ছে, ইরানের পাশে কোন দেশগুলো আছে সেটা নিয়ে আমরা শুনছি, কিন্তু এরপরও আমরা দেখলাম যে কাতার এবং ওমান কিন্তু ইরানকে বলেছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু সেই যুদ্ধবিরতিতে তারা রাজি হন নাই, যখন কিনা ইসরায়েল যেহেতু হামলা চালিয়ে যাচ্ছে সেজন্য রাজি হয়নি। তো আলোচনার টেবিলে যদি না আসে দুটো রাষ্ট্র, তাহলে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? আচ্ছা, প্রথম কথা হলো ইসরায়েল কোনো দেশ না, এটা একটা মিলিটারি স্টেট, যেটা তাজ হাশমি স্যার আলোচনায় বলার চেষ্টা করলেন, এবং এটা আমরা জানি এটা ক্রিয়েটেড ওয়েস্টের ইন্টারেস্ট সার্ভ করার জন্য ক্রিয়েট করা হয়েছে। ফলে ইসরায়েল এককভাবে শক্তিশালী এটা মনে করার কোনো কারণ নাই। এটা রুশবাইয়ের আলোচনায় আসছে যে এখানে ইরানের যে মিলিটারি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আপনার ইসরায়েল যদি আলাদাভাবে ইসরায়েলকে চিন্তা করেন তার সাথে যুদ্ধের জন্য যথেষ্ট। কিন্তু ব্যাপার হলো যুদ্ধটা তো ইসরায়েলের সাথে না, ইসরায়েল জাস্ট একটা সুতা বা একটা অজুহাত।
যুদ্ধটা বেসিক্যালি পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে। আপনি দেখেন জর্ডানে আমেরিকান ঘাঁটি, এদিক দিয়ে আপনার পুরা সমুদ্র অঞ্চলগুলোতে আমেরিকান বেস ঘাঁটি, সবগুলো থেকে ইসরায়েলকে ফ্যাসিলিটেট করা হচ্ছে। এবং এই যুদ্ধের আগেই গোপনে অস্ত্রের একটা বড় চালান ইসরায়েলের হাতে পৌঁছায় দিচ্ছে আমেরিকা। তো ফলে এই এখন আপনার কি মনে হয় যে আমেরিকা ডিরেক্টলি ইনভলভ হতে পারে? আমরা অনেকগুলো কথা আমেরিকা শুনছি ডিরেক্টলি কিন্তু ইনভলভ হবে না এখানে, কারণ আমেরিকা ডিরেক্টলি ইনভলভ হইলে মানে ঘোষণা দিয়ে ইনভলভ হবে না। আমেরিকা ডিরেক্টলি ইনভলভ হইলে এখানে তখন আমেরিকার কাউন্টার পার্ট যারা তাদেরকে ডিরেক্ট ইনভলভ হতে হবে। যেমন এটা একটা ম্যাসিভ, আমরা যেটা বলতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এখন এখানে রাশিয়া বলেন বা চায়না বলেন বা পাকিস্তান বলেন, এই যে বলয়টা, হ্যাঁ, ইভেন তুরস্কও কিন্তু প্রতিবাদ জানাইছে, পাকিস্তানও প্রতিবাদ জানাইছে ইরানে এই অভ্যন্তরে এই যে তারা যে গোয়েন্দা হামলাটা চালাইলো এবং তাদের 3 জন যে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিস্ট সহ যে 22 জনকে হত্যা করলো, মানে যেটা দিয়ে যুদ্ধটা শুরু, সেটা প্রতিবাদ কিন্তু জানাইছে সবাই। কিন্তু বেসিক্যালি এখানে ইসরায়েল তো কোনো স্টেট না, যেটা বললাম যে মিলিটারি স্টেট, এবং গোটা সিভিলাইজেশনের জন্য ইসরায়েল হলো একটা থ্রেট। এখন এখানে যদি যুদ্ধটা লম্বা সময় ধরে করে, আপনি যেটা প্রশ্নটা করলেন যে এত কিছুর পরেও এই যুদ্ধটা ইরানের জন্য ভেরি কস্টলি, কারণ ইরান অপ্রস্তুত, তার ভিতরে তার মিলিটারি ক্যাপাসিটি খুব দুর্বল, তার এয়ার ডিফেন্স আসলেই খুব দুর্বল, যেটা রুদ ভাই বললেন। হ্যাঁ, এই এয়ার ডিফেন্স নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে এবং ইরান যদি একটা প্রতিরোধ জারি রাখে, ধরেন সাপোজ 1 মাস যদি যুদ্ধ চলে এবং যুদ্ধটা আস্তে আস্তে যদি আপনার এটা ল্যান্ডে গড়ায়, ইরান ভালো সুবিধা করতে পারবে, কারণ তার চারপাশে প্রচুর প্রক্সি সংগঠন আছে এবং তার আর্টিলারি ক্যাপাসিটি বা মিলিটারি ক্যাপাসিটি ল্যান্ডে ইরানের ক্যাপাসিটি খারাপ না, ভালো, তারা পারবে। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগে যে কষ্টটা হবে, এটা ইরানের জন্য খুবই জটিল হবে বহন করা, আনবেয়ারেবল হয়ে উঠতে পারে। এখানে আবু রুশ যেটা বলেছেন যে চীন কোথায়, রাশিয়া কোথায়, তাদেরকে আমরা দেখছি না কেন? যাদেরকে ইরানের সাথে তো চীনের ইরানের কাছ থেকে চীন তো তেল নিচ্ছে, তাই না? তো জ্বালানি নিচ্ছে, তাদের সাথে সম্পর্ক আছে, বিজনেস টাই আছে, তাদেরকে আমরা দেখছি না কেন? আমরা দেখতে পাচ্ছি না মানে তারা নাই তা না। আমি তো বলছি যখন পোলারাইজেশনটা তো এখনো হয় নাই, এখনো ইসরায়েল যেই অজুহাত দিয়ে এখানে আক্রমণটা করছে সেটা তো পারমাণবিক অজুহাত। ফলে সেই অজুহাতটা ধরেন, এবং ইরান জানাইছে যে তার পারমাণবিক অস্ত্র তৈরি করার এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই। ফলে সব মিলে আমি বলতেছি এখানে যুদ্ধটা তো মাত্র শুরু হলো, এই যুদ্ধটা যদি লম্বা সময় ধরে যায়, ডেফিনেটলি এখানে কস্ট বেয়ার করতে হবে প্রচুর সাধারণ জনগণের। কিন্তু নর্মাল প্রতিরোধ যদি ইরানের শুধু জারি রাখে, এবং আজকে দেখেন ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েল এত কিছু হইলো, ইসরায়েল যে সারা দুনিয়াতে এত অস্থিরতা তৈরি করছে, এত মানুষ মারছে, আনবেয়ারেবল গাজা হত্যাকাণ্ডের পরও ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু কোনো সমস্যা হয়নি, তার নাগরিকদের ঘুম কিন্তু নষ্ট হয়নি। কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলে খুব দুর্বিষহ সকালে, যদিও সেটা তুলনামূলক আপনার ক্ষয়ক্ষতির কথা চিন্তা করলে এটা মাইনর, তেমন কিছুই না ইসরায়েলে, কিন্তু তারপরেও ইসরায়েলের এই অভিবাসীগুলো, যেটা তাজ হাশমি স্যার বললেন, বেশিরভাগই কিন্তু ইউরোপ আমেরিকার। ফলে ইসরায়েলের মধ্যে যদি এই জায়নিস্ট পিপল নিরাপদ ফিল না করে, তারা কিন্তু দলে দলে দেশ ত্যাগ করবে। ধন্যবাদ আপনাকে। এই যে জায়নিস্ট প্রকল্প, যেটা যার জন্যই এত যুদ্ধ, সেইটা কিন্তু করা সম্ভব হবে না। ফলে ইসরায়েলের ভেতরে মিনিমাম অ্যাটাক, মিনিমাম প্রতিরোধী আপনারা এদের আতঙ্ক তৈরি করবে, ব্যাপক আতঙ্ক তৈরি করবে। আর হইলো এই যুদ্ধটা যত প্রলং হবে, এখন আপনার প্রশ্নের উত্তরটা একটু দেই, ইরান যে এখন যুদ্ধবিরতি চাচ্ছে না আনটিল ইসরায়েল থামার আগ পর্যন্ত, কারণ ইরান হয়তো দেখতেছে যে সে যদি প্রতিরোধ করতে সক্ষম হয় এবং লম্বা সময় ধরে যুদ্ধটা নিয়ে যেতে পারে, এবং সে জানে তেল আবিব বা ইসরায়েলকে পুরাপুরি নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত তার হেজিমনি বলেন, তার আধিপত্য বলেন, তার মিডল ইস্টে দেখেন ইরান একটা প্রাচীন সভ্যতা, এবং ইরানিয়ান লেভিয়াথান বলে একটা আইডিয়া আছে। সো ইরান কখনোই পরাজিত হয় না, ইরান ব্যাকফুটে যেতে পারে কিন্তু ইরান পরাজিত হয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ করে দিতে হবে, বেশি সময় নেই আমাদের হাতে। ডক্টর তাজ হাশমি, আমি আপনার কাছে জানতে চাই যে এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কীরকম পড়তে পারে? যেটা আমরা দেখছি যে যুদ্ধটা আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যেতে পারে, এই আশঙ্কা অনেকেই করছেন। তাই যদি হয়তো বাংলাদেশের উপর কি প্রভাব এটা রাখবে? তার কারণ ওর পাশে কেউ আমি মনে করি না যে চীন গিয়ে দাঁড়াবে বা রাশিয়া গিয়ে দাঁড়াবে, যে যত কথা বলুক আপনার, তারপরে ওদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে তারা আরো হয়তো এটা টেনে নিয়ে যেতে কতদিন পারবে সেটা তারাই বা আল্লাহ জানেন। আর এই যে আপনার ইসরায়েল নামক রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার পিছনে অন্যান্য পরাশক্তিগুলো থাকবে, এদের নিজস্ব টেকনোলজি থাকবে, এবং এদেরও ক্ষতি হচ্ছে, অনেক বেশি ক্ষতি হচ্ছে তাদেরও। তার একটা জিনিস হয়েছে যে তারা যে তাদের রাষ্ট্র তৈরি করার পর থেকে একটা
ধারণা ছিল তাদের জনগণের যে তাদেরকে কেউ কোনো সময় তাদের ভূমিতে অ্যাটাক করতে পারবে না বা তাদের ক্ষতি করতে পারবে না, এই মিথটা এবার ভেঙে গেছে। তাদের ভালো ভালো জায়গায় অনেক জায়গায় অ্যাটাক হয়েছে এবং তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, এটা একটা বড় ধরনের বিষয়। কিন্তু এখন দুই দেশেরই যদি আপনি দেখেন যে আমাদের দেশ কেন, আপনার এই আমাদের পুরো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আপনার চীন বা এইসব জায়গায় যে আপনার পণ্য পরিবহন ব্যবস্থাপনা, আপনার ভারত মহাসাগর হয়ে, হরমুজ প্রণালী হয়ে, এই যে সুয়েজ ক্যানেল হয়ে যে মানে চেইনটা, এটা পুরোটাই তো ব্যাহত হচ্ছে। তারপরে আপনার বিমান যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনি ভারতের দিকে তাকান, ভারতের যাত্রী পরিবহন মানে মেসাকার অবস্থা হয়ে মানে দাঁড়িয়েছে তাদের, এবং পণ্য পরিবহনে, এবং এটা তারা তাদের ব্যবসায়ীরা এবং অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন। আপনার বাংলাদেশেরও তো, আপনি বাংলাদেশ থেকে যারা আমেরিকা বা ইউরোপের দিকে যায় বা পণ্য যেগুলো বিমানে যায়, সেগুলো কত ঘুরে এখন যেতে হচ্ছে। আপনার যে রাস্তাটা সহজ ছিল যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে ইরানের উপর দিয়ে আপনার বিমানগুলো যেত, এখন ওই রাস্তা দিয়ে তো যেতে পারছে না। এখন এরকম ভাবে মিসাইল যুদ্ধ চলতে থাকলে এটা আরো বেশি সেক্ষেত্রে আমার মানে আরেকটি আপনার প্রশ্ন এফেক্ট আছে। করবে। আপনি জানেন যে এনটিপি থেকে, মানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের যে চুক্তি, সেই চুক্তি থেকে এখন ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হচ্ছে, তারা এখান থেকে বের হয়ে যেতে চায়। সেরকমটাই যদি হয় তাহলে আপনি এটার কি পরিণতি কি পারমাণবিক, দেখেন? আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, তার কারণে আমি সমালোচনামূলক কথা বলছি। আমি পপুলিস্ট কথা বলছি না। তার কারণ আমি দেখছি যে আমি তো বললামই যে পাকিস্তান পারমাণবিক বোমা অর্জন করেছে। আপনি তুরস্কের দিকে সামরিক ক্ষমতার দিকে তাকান, কি পরিমাণ শক্তি মানে তুরস্কের আছে, কি পরিমাণ আপনার সরঞ্জাম তারা তৈরি করে, আধুনিক অস্ত্র তৈরি করে, এগুলো তো আমরা দেখছি। আপনি অন্যান্য দেশের দিকেও তাকান, আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান, সেগুলো দেশও তৈরি করছে ভালো ভালো জিনিস। কিন্তু ইরান এই বেশি মাত্রায় প্রক্সি ওয়ার করতে গিয়ে নিজেদের আপনার পরিণতিটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এটা কদিন পরে আপনারা দেখবেন। মাথা ঠান্ডা করে যদি কেউ দেখেন যে এ পর্যন্ত তাদের কোনো পলিসিতে তাদের নিজেদের লাভ হয়েছে কিনা বা আপনার মুসলিম বিশ্বের লাভ হয়েছে কিনা আপনি দেখতে পারবেন। এখন পারমাণবিক এই অস্ত্র বিস্তার রোধ থেকে চলে আসলো কিনা আসলো এখন আর যায় আসে না, তার কারণ তারা বারবার ফেল করছে। তাদের যদি পলিসিগুলো অনেক সুন্দর হতো, আপনি সোজা হিসাবে আনেন যে যেই দেশের গোয়েন্দা কার্যক্রম গুপ্তচর বৃত্তির আগামাথা নাই, যে তাদের প্রধান নিহত হয়, সেই দেশে বেড়াতে যে তাদের মিত্রদের মানে প্রধান নিহত হয়, আপনার তাদের সামরিক কমান্ডাররা নিহত হয়, তারা কিভাবে পারমাণবিক বোমা তৈরি করবে? আমাকে শুধু এইটুকু বলেন। আপনি কি কোনোদিন শুনেছেন যে পাকিস্তান যখন পারমাণবিক বোমা তৈরি করেছে তাদের উপরে কি পরিমাণ প্রেসার দুনিয়াতে সবসময় গিয়েছে? তাদেরকে কেউ একটা হাত দিতে পেরেছে কোনো সময় যে তাদের কাউকে হত্যা করতে পেরেছে? ডক্টর আব্দুল কাদির খান বা অন্যদেরকে কেউ তো আপনি শোনেন নাই। আপনি কি উত্তর কোরিয়ার মতো দেশেও শুনেছেন যে তাদের কাউকে কিছু করতে পেরেছে? শোনেন নাই। তো ইরানের ক্ষেত্রে এটা আসে কেন? আত্মসমালোচনাটা করতে হবে। আপনি শুধু যদি বলেন যে এই যে সাম্রাজ্যবাদ, এই আমেরিকা এটা করবে, ও এটা, ভাই ওরা তো এগুলো করবেই। জি, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। আমরা শেষ করে দিতে চাই। ডক্টর তাজ হাশমি, আপনি যদি কিছু অ্যাড করতে চান আমাদের আলোচনায়, এই যুদ্ধ, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেটা যদি প্রলং করে এর প্রভাব বাংলাদেশে কিরকম পড়বে, আপনি আপনার মন্তব্য নিয়ে শেষ করতে চাই। জি, আমাকে বলছেন? জি জি, আমি দেখেন আবু রুশদের অনেক লেখা আমি পড়ি, তো আজকে আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, প্রচন্ড রকম। অবশ্যই করেন। দেখেন, প্রথমে হেজবুল্লাহ মার দিল 2006 সালে। ইসরায়েলিদের ওই রকম অ্যাটাক তারা কোনোদিনও আশা প্রত্যাশা করেনি। হামাস মরে গিয়েও মরেনি। হামাস ইজ নট ডেড ইয়েট। হামাসকে সৃষ্টি করেছিল ইসরায়েল 1987 সালে, সেটা ব্যাকফায়ার করেছে। হামাস মনে করেছিল ইসলামিক ইডিওলজি দিয়ে একটা গ্রুপ বানাবো, ওটা প্যালেস্টিনের পিএলওর বিরুদ্ধে যাবে। তারা পিএলওর বিরুদ্ধে যায় নাই। এবং হুথি যে মারটা দেবে, বাবল মানদেবে, এবং এই যে হরমুজ চ্যানেলে এখন আমেরিকাও জাহাজ নিয়ে যেতে সাহস পাবে না, কেননা ওদের যদি এয়ারক্রাফট ক্যারিয়ার একটা ডুবিয়ে দেয়, ইরানের যে মিসাইল আছে ওই ডিফেন্স সিস্টেমের কাছেই আমেরিকা যাবে না। এবং যুদ্ধ যদি প্রলং করে, তাহলে চায়না, রাশিয়া এবং পাকিস্তান অংশগ্রহণ করবে। পাকিস্তানের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট হবে আজকে ইরান, কালকে পাকিস্তান। মুসলিম বিশ্বকে ডিনিউক্লিয়ারাইজ করার যে প্রোগ্রাম আছে ওয়াশিংটনে এবং তেল আবিবে, সেটা পাকিস্তান খুব ভালো করে জানে। আমি মনে করি ওদের জেনারেল মারা গেল, নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেল, এটা একটা টেম্পোরারি সেটব্যাক। এটার থেকে তারা শিখে এখন তারা নতুনভাবে বের হবে।
জি, ধন্যবাদ ইরান একটা আপনাকে। বিরাট দেশ, তাদের লোক মরলেও ইসরায়েলের যে এত ছোট দেশ, তাদের স্ট্র্যাটেজিক ডেপথ এত কম, ইসরায়েল থেকে অর্ধেক লোক তো পালিয়ে যাবে আর জি। যদি কদিন যুদ্ধ চলে। ইরানের হাতে আরো 2000 মিসাইল আছে এবং চায়নার সাপোর্টে জি জি, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে ডক্টর তাজ হাশমি। আমাদের শেষ করে দিতে হবে, রেজাল্ট করিম। আমাকে শেষ করতে দিন। আচ্ছা, 1 মিনিট প্লিজ আমাদের। যে তারা প্রতিদিন 50টা মিসাইল তৈরি করবে। ইরান ক্যান সাস্টেইন যদি চায়নার সাপোর্ট আসে। চায়না ক্যান রিফারবিশ ইরান এয়ারফোর্স। আমি একেবারে একমত, এয়ারফোর্স ছাড়া যুদ্ধ হয় না। আমি একটা ইউটিউবে বলেছিলাম ইরানের কোনো এয়ারফোর্স নাই, ইন্ডিয়ারও একই অবস্থা হচ্ছে। কিন্তু চায়না যদি যুদ্ধ প্রলং করে, চায়না ইসরায়েল ইরানকে যুদ্ধ জাহাজ দেবে, মিসাইল দেবে তাদের স্বার্থেই। এবং জি, আমরা বুঝতে পেরেছি, উই গট ইউর পয়েন্ট। জি, ডক্টর তাজ হাশমি। পাকিস্তান করবে, তুরস্ক করবে, যুদ্ধ সহজে থেমে যাচ্ছে না। এবং আমি মনে করি ইরান 5 মাসের মধ্যে তারা 22টা নিউক্লিয়ার ওয়ারহেড বানাতে পারবে, এটা গোপন খবর। ইরান নিউক্লিয়ার পাওয়ার হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ ডক্টর তাজ হাশমি। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। রেজাল্ট করিম রনি, আমরা যুদ্ধ দেখতে চাই না, এই যুদ্ধ থামানোর জন্য আসলে কি করা উচিত বিশ্ব নেতাদের? ইরান কিন্তু একটা কথা বারবার বলছে, এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এবং আমার ধারণা এই যুদ্ধ শেষ করবে হইল ইরান, এবং যুদ্ধ যে শেষ করবে বিজয়টা তারই হবে। কিন্তু তার আগে যে কষ্ট, সাধারণ মানুষের যে প্রাণহানি, ইরানের আকাশ সীমা যদি অরক্ষিত থাকে তাহলে মানুষ যেভাবে মরবে। একটা খুশির কথা হলো যে পাকিস্তান তার বর্ডার ওপেন করে দিয়েছে, ইরানের জনগণ আশ্রয় নিতে পারছে পাকিস্তানে, এবং এই যুদ্ধ স্যার যেটা বলেন ডেফিনেটলি এটা পাকিস্তানকে ইফেক্ট করবে। এবং এন্ড অফ দ্য ডে এই যুদ্ধ যদি প্রলং হয় সেটা গোটা রিজন কেন সারা দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। দেখেন, বিখ্যাত একজন ইরানিয়ান দার্শনিক লেখক আপনার হামিদ দাবাসির পিএইচডি থিসিস যেটা, সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে থিওলজি অফ ডিসকন্টেন্ট অ্যান্ড দ্য ইডিওলজিক্যাল ফাউন্ডেশন অফ দ্য ইসলামিক রিপাবলিক, হ্যাঁ, ইসলামিক এই আপনার ইরানের যেটা, তার একটা কিন্তু মতাদর্শিক, আপনি সেটা আমি বলতেছিলাম সেটাতে একমত হতে হবে। ফলে তার যে ফাউন্ডেশন, এটার সাথে একটা লম্বা ইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল একটা ফাউন্ডেশন আছে। ফলে তা আপনি চাইলেই তাকে একটা আপনারা ধরেন যে হাইব্রিড মিলিটারি রিজিম দিয়ে ইসরায়েলের মতো একটা, যেটা একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট, যার কোনো আপনার ওয়েস্টার্ন পাওয়ার ছাড়া যার কোনো একক কোনো শক্তি নাই, সেটা দিয়ে আপনি তাকে চিরতরে অ্যাবলিশ করে দেবেন, এটা সম্ভব না। একেবারে আমরা শুনেছি আপনি এই কথা আগেও আপনি বলেছেন, উই গট ইউর পয়েন্ট। জিজ্ঞেস করতে চাচ্ছি, ফলে এখন ধন্যবাদ আপনাকে। যুদ্ধের জন্য যেটা আমাদের দরকার সেটা হলো যে দেখেন, এই যে যুদ্ধ উন্মাদনা দুই দিক থেকে, যুদ্ধ দেখবার যে দুই দিক থেকে যে আপনার এই যে যুদ্ধাংদেহী বা যুদ্ধকে প্রদর্শনীয় করে তুলবার যে আয়োজন মিডিয়া, সেই জায়গা থেকে আমাদের ধন্যবাদ। আবু রুশদ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান ইন 1 মিনিট। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এই আমরা যদি পপুলিস্ট জিনিস নিয়ে সব সময় মাথাটা নাড়াচাড়া করতে থাকি, আমি আত্মসমালোচনার কথা বলছি। আত্মসমালোচনা করতে হয়, কিভাবে কানিং হতে হয়, কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, কিভাবে আপনার বাস্তবতার নিরিখে ব্যবস্থা নিতে হয়, সেগুলো জিনিস দেখতে হবে। সেগুলো যদি করা যায় তাহলে একটা জিনিস ফর্মিডেবল কোনো কিছু দাঁড়াতে পারে। কিন্তু আবেগ দিয়ে হুট করে একটা কিছু ছুড়ে দিলাম, এখানে কিছু হলো, তারপরে আপনি পিছিয়ে গেলেন, আপনার ক্ষতি হচ্ছে, আপনার মানুষ মরছে, আপনি নিজের মানুষের উপরে অত্যাচার করছেন। আপনাদের কি খেয়াল আছে যে আমরা যে ইরানের এত করছি, ইরানিয়ান সভ্যতাটা অত্যন্ত পুরনো একটা সভ্যতা, পৃথিবীর পারস্য সভ্যতা। কিন্তু তারা এই হাসিনা রেজিমকে 2023 সালে আমরা যখন বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আপনার সংগ্রাম করছি, এই যেই কয়টা দেশ হাসিনা রেজিমকে সমর্থন করেছিল নির্বাচনের জন্য 2024 সালে, তার মধ্যে ছিল চীন, রাশিয়া, ভারত এবং ইরান। আর সুতরাং আমার ওইখান থেকে দয়া মায়া উঠে গেছে যে আমরা যখন মরছি, আমাদের দেশের মানুষ ঘুম হচ্ছে, তারা ওই একটা হাইপ তৈরি করার পিছনে থাকবে, তখন আমার কাছে ওই সাম্রাজ্যবাদী কথাবার্তা এই সমস্ত কিছু ভ্যালুলেস মনে হয়। আমি আমার থেকে সহায়তা করছে, আমাদের প্রসপারিটিকে সহায়তা করছে, আমি সেগুলো দেখি। অশেষ ধন্যবাদ আপনাকে আবু রুশদ, আমাদের শেষ করে দিতে হচ্ছে। কোনো লাভ হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।